রহন বড় রড উঁচিয়ে চিৎকার করে উঠল, জানিস না মানে তোদের কোন বাপ বলেছে আমার এই প্রাণ দুটোকে এখানে ধরে আনতে, বল আমাকে। ঠিক তখনই পেছনে অন্ধকার কোণ থেকে কারো একটি কুটিল পোষাচিত্র হাসি শব্দ করে সশব্দে ভেসে এলো। সে চেনা হাসির আওয়াজ শুনে রোহন হঠাৎ পেছনে ফিরে তাকালো, আর পেছনে তাকাতেই মুহূর্তে স্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল সে। সেখানে দাঁড়িয়ে আছে স্বয়ং মেয়র সাহেব নিজে। এই তিনি সেই ক্ষমতাধর লোক যিনি দেশের ভেতর থেকে নির্দোষ মেয়েদের সংগ্রহ করে বিদেশে পাচার করেন, আর বিদেশ থেকে রোহন নিজে ভিন্ন ভিন্ন জায়গায় ট্রান্সফার করেন। মেয়র সাহেবকে এখানে দেখে রোহনের ভেতরে রাগ এক ধাক্কায় যেন 1000 গুণ বেড়ে গেল। রোহন ধূপধাপ পা ফেলে হিংস্র বাঘের মতো ধেয়ে গেল মেয়র সাহেবের দিকে। পাশে থাকা কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে মেয়র সাহেবের শার্টের কলার শক্ত করে চেপে ধরে গর্জে তুলে উঠল, আপনার এত বড় সাহস কিভাবে হলো যে আমার কলেজের টুকরোকে কিডন্যাপ করার অর্ডার দিয়েছেন? আপনি কি ভুলেই গেছেন এই রোহন তালুকদারকে? মুহূর্তের মধ্যে মেয়র সাহেবের দুজন সশস্ত্র বডিগার্ড এগিয়ে এসে রোহনের থেকে মেয়র সাহেবকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু রোহনের শক্তির সামনে তারা সম্পূর্ণ ব্যর্থ হলো। কিছুক্ষণ পর রোহন নিজের এক ঝটকা তার কলার ছেড়ে দিল। নিজের মেজাজ কিছুটা সামলে নেওয়ার জন্য দুহাত দিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরল। পরিস্থিতি বুঝে মেয়র সাহেব নিজে থেকে কিছুটা নরম হয়ে রোহনের কাঁধে হাত রাখলেন। রোহন মাথা নিচু করে একটু নিচু সরে বলল, সরি মেয়র সাহেব, মাথা গরম হয়ে গিয়েছিল। মেয়র সাহেব কুটিল হেসে মাথা নাড়ালেন। রোহনের এই অনিয়ন্ত্রিত রাগ সম্পর্কে তার খুব ভালো করে জানা আছে। তবে তিনি ফের কিছু বলার আগে রোহন হঠাৎ চোখ তুলে কঠোর গলায় বলে উঠল, মেয়র সাহেব, আপনি লোক ডেকে এখনই আমার যান দুটোকে নিরাপদ বাড়িতে পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করুন। ওদেরকে এমন কুৎসিত আর নোংরা জায়গায় 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে আমার সহ্য হচ্ছে না। রোহনের এই আকাঙ্ক্ষিত হুকুম চাবুকের মতো এসে বাজল মেয়র সাহেবের কানে। রোহনের এমন প্রস্তাবে তিনি বিন্দুমাত্র খুশি হতে পারলেন না, বরং তার ফর্সা মুখের রং এক লহমায় হিংস্র রূপ নিল। তিনি কণ্ঠস্বর চরম শক্ত করে বলে উঠলেন, এসব কি ফালতু কথা বলছে রোহন? আজ রাত 12টার আগে বাইরাদের কাছে আমাদের গুনে গুনে ঠিক 100 মেয়ে বিদেশে পাচার করতে হবে। এখন যদি ওই দুটো মেয়েকে ছেড়ে দিই, তবে শেষ মুহূর্তে বাকি দুজন মেয়ে আমি কোথা থেকে এনে দেব? ওদের আমি কোনো অবস্থাতে ছেড়ে দিতে পারবো না রোহন। রোহনের চোখ মুহূর্তের মধ্যে রক্তবর্ণ লাল হয়ে উঠল। ইচ্ছে করছিল হাতে কাছে থাকা রডটা দিয়ে লোকটাকে এখনই পিটিয়ে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি শীতলে এসে বড্ড নিরুপায়। সে রাগে দাঁতে দাঁত পিষে কটমট করে আওড়ালো, মেয়র সাহেব, আপনি যদি বয়সে আমার বাবা সমতুল্য না হতেন, তবে এতক্ষণে আপনাকে নিজের হাতে আমি এখানে জ্যান্ত কবর দিতাম। আপনি আমার নিজের প্রাণদের পাচার করার দুঃসাহস দেখাচ্ছেন। আপনার কলিজা কাঁপছে না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন যে এই রোহন তালুকদার চাইলে কি করতে পারে? তার সাথে উঁচু গলায় কথা বলার পরিমাণ কি হতে পারে তা কি ফের মনে করিয়ে দিতে হবে? রোহন, তুমি আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছো? মেয়র সাহেব বিকট চিৎকার করে উঠলেন, কিন্তু সেই চিৎকারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না রোহন। সে বিরক্ত তীব্র দৃষ্টি নিক্ষেপ করে ঠান্ডা গলায় বলল, যে রোহন তালুকদারকে জেল থেকে মুক্ত করে বের করে এনেছিল, তাকে কিন্তু নিজের হাতে রোহন তালুকদার এই পৃথিবী থেকে চিরকালের জন্য তার অস্তিত্ব মুছে দিয়েছিল। মনে আছে তো সেটা? মেয়র সাহেব এক লহমায় বুঝতে পারলেন রোহনের সাথে শক্তি বা কথায় লড়াইয়ে এখন সে কোনোভাবে পেরে উঠবে না। তিনি এক নজর নিষ্পিত মুখে তাকিয়ে থাকা মৌয়ের দিকে তাকালেন, তারপর আবার চোখ নামিয়ে নিজের এক উচ্ছিত পোষাচিত্র বাঁকা হাসি হাসলেন। ধীরে পায়ে এগিয়ে গিয়ে রোহনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠলেন, রোহন, তুমি হয়তো নিজেও আজ ভুলে যাচ্ছ যে এই মেয়র সাহেব আসলে কি জিনিস করতে পারে। এই নারী পাচার আর কোটি কোটি টাকা বিজনেসের বাধা দেওয়ার অপরাধে একদিন আমার নিজের ঘোষিত ওয়াইফকে আমি নিজের হাতে খুন করেছিলাম। অথচ সেই নারীকে আমি অসম্ভব ভালোবাসতাম, কিন্তু আমার কাছে ভালোবাসার চেয়েও এই টাকার মূল্য অনেক বেশি। আজ পর্যন্ত পুলিশ বা মিডিয়ার কেউ ঘুণা করে জানতে পারেনি যে মেয়র সাহেব ওর ওয়াইফকে আসলে কে মেরেছে। সবাই এটাই ভেবে বসে আছে যে আমার ওপর কারো ব্যক্তিগত আক্রোশ ছিল বলে তাকে মেরে ফেলা হয়েছে। আর শোনো, যেখানে নিজের ভালোবাসার ওয়াইফকে মারতে আমার হাত একটুও কাঁপেনি, সেখানে তুমি আমার কাছে কিচ্ছু না রোহন। রোহন রাগে ফেটে পড়ে কিছু একটা বলার জন্য উদ্যত হলো, কিন্তু সে কিছু বলার সুযোগ পাওয়ার আগেই মেয়র সাহেব বানিয়ে তীব্র আফসোসের নাটকে সুদ তুলে ফিসফিসিয়ে বলে উঠল, রোহন, তুমি আমাকে এখনও হয়তো মৃত্যুর ভয় দেখাচ্ছ কেন?
আচ্ছা, আমি কেন তোমার ফুলকে পাচার করার ঝুঁকি নেব বলো তো? তুমি নিজের নির্দোষ দিলে বলে তো আমার লোকগুলো ওদের তুলে নিয়ে এলো। আমার লোকগুলো ভুলবশত ওকে তুলতে গিয়ে পাশে থাকা তোমার ওই বোনকেও তুলে নিয়ে এসেছে। তাছাড়া তোমার হুকুম আর প্ল্যানিংয়ে তো আমরা সিআইডি ডিপার্টমেন্টের সিক্রেট এজেন্ট উজান চৌধুরী গুলিতে মেরে দিতাম, যাতে তুমি খুব সহজে মৌকে নিজের কাছে পাও। আর আজ কাজ কাজল হাসি হয়ে যাওয়ার পর দোষ একা আমাকে দিয়ে সাধু সাচ্ছ, তাই না? কথাটা শেষ করে লোকটা এত ভয়ঙ্কর পোষাচিত্রা হাসিতে মেরে উঠলো। আর ঠিক তখনই রুমের এক কোণে থাকা পাথরের মতো জমে যাওয়া মৌ আর মেহেরের কান যখন মেয়র সাহেবের এই পোষাচিত্র সত্যিটি প্রতিটি কথায় স্পষ্ট হয়েছে আসে পড়লো, তার দুজনে এক লাহমা স্তব্ধ হয়ে গেল। মোয়ার এক মুহূর্ত নিচু থাকতে পারলে না। ক্ষিপ্ত হয়ে এক প্রকার ঝড়ের গতিতে সামনে এগিয়ে গিয়ে সজলের রোহানের সাথে খামচে ধরল। নিজের সমস্ত জোর দিয়ে উন্মোচিতের মতো এলোপ্যাথীয় ভাবে আঘাত করতে শুরু করলো রোহানের চওড়া বুকে। তার দু চোখ বেয়ে তখন অঝরে ধারায় গরম অস্ত্র বয়ে যাচ্ছে। মৌ দু হাত দিয়ে হিংস্রতা তাকে পিটিয়ে চলেছে, অথচ রোহান পাথরের মতো দাঁড়িয়ে রইল। আত্মরক্ষার জন্য একটা টু শব্দ পর্যন্ত করল না। সে কেবল এক অপরাধবোধে আর অসহায় দৃষ্টি নিয়ে মৌয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ কাঁদতে কাঁদতে ডুকরে উঠল, চিৎকার করে অভিযোগের সুরে দিল, তুমি এটা কেন করলে রোহন ভাইয়া? আমি তোমাকে ভালোবেসে তোমার বুকে আশ্রয় দেইনি বলে সেই আক্রোশে আমার প্রফেসর সাহেবকে আমার বুক থেকে এভাবে চিরকালের মতো কেড়ে নিলে তুমি? এত খারাপ তুমি? তুমি একটা বারও এই মেয়েটার কথা ভাবে না যে উজান চৌধুরীকে ছাড়া এই তাসফিয়া মৌ চৌধুরী বাঁচতে পারে না? কেন করলে এত বড় অপরাধ? বলতে বলতেই মৌয়ের সমস্ত শরীর শক্তি যেন এক লহমায় নির্দেশ হয়ে গেল। সে হাত পা ছেড়ে দিয়ে ধপাস করে ধুলোবালি মাখা মেঝেতে লুটিয়ে পড়ল। পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো সে। মৌ সেই আত্মচিৎকার আর বুক চেরা কান্নার শব্দ রোহানের পুরো শরীর বরাঙ্গর শিউরে উঠতে লাগলো। তার বুকের ভেতরটা এক অজানা অসহ্য যন্ত্রণা অস্বাভাবিক ভরে মোচড় দিয়ে উঠল। রোহান কাঁপতে কাঁপতে হাঁটু গেজে সোজা মৌয়ের চোখের সামনে বসে পড়ল। পরম আকুলতায় মৌয়ের বরফ শীতল দুটো হাত নিজের মুঠোয় আঁকড়ে ধরে মিনতি ভরা গলায় আকুলিত করলো, বল তুই এসব কি আবল তাবল বলছিস? আমি মারিনি উজানকে, কসম সত্যি মারিনি। উজান আমার সবচাইতে প্রিয় বেস্ট ফ্রেন্ড ছিল, আমার নিজের ভাইয়ের মতো ছিল সে। ওকে আমি নিজের হাতে কিভাবে মারতে পারি তুই বল? আমি সত্যি মারিনি উজানকে। এই কুত্তার বাচ্চা একদম মিথ্যে কথা বলেছে। মৌ আচমকায় উন্মাদের মতো ঝোঁক মেরে রোহানের শার্টের কলা দুটো অবাক আবার শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল, সবাই মিথ্যে বলে আর এই দুনিয়ায় শুধু তুমি একাই ধোকা তুলসীর পাতা আর সত্যিবাদী, তাই না? তুমি তো সেই গ্রামে থাকতেও হুমকি দিয়ে বলেছিলে না আমাকে পাওয়ার জন্য প্রয়োজনে আমার প্রফেসর সাহেবকে খুন করে ফেলবে। আর সত্যি সত্যি নিজের সেই হিংস্রর মতো বাসনা পূর্ণ করলে তুমি, আমার প্রফেসর সাহেবকে মেরে ফেললে। একটা বারও এই মৌয়ের কথা চিন্তা করলে না? তাকে ছাড়া যে এই মৌ আজ একদম শূন্য, একটা আত্মহীন নিঃস্ব পুতুল, সেটা তুমি কেন ভাবলে না? মৌয়ের গলার স্বর কান্নায় অবরুদ্ধ হয়ে এলো, তবুও সে থামলো না। আমি তো তোমাকে সবসময় নিজের আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধা চোখে দেখে রোহন ভাইয়া বলে ডেকে এসেছি। তবে কিভাবে আমার জীবনে এত বড় সর্বনাশ করতে পারলে তুমি? কিভাবে আমি এখন একাকী এই বিশাল শূন্যতায় বাঁচবো তাকে ছাড়া? বলতে পারো? তার ছাড়া তুমি এই নারী পাচারের মতো জঘন্য নিকৃষ্ট আর ঘৃণা কাজের সাথেও জড়িত। এতখানি নিচে নেমে গিয়েছে তুমি। এই তোমার ভালোবাসার নমুনা। এতগুলি নিষ্পাপ নারীর জীবন ও ভবিষ্যৎ নরকের মুখে ঠেলে দিয়ে আমাকে ভালোবাসা না করে দেখাচ্ছ তুমি। এই হারাম আর নোংরা কাজ টাকা দিয়ে আমাকে নিজের বউ বানিয়ে ঘরে তুলে চেয়েছিলে। ছি রোহন ভাইয়া, ছি। তুমি কখনো আমার সেই রোহন ভাইয়া হতেই পারো না। আমার রোহন ভাইয়া কখনো এত নিচু নিকৃষ্ট প্রভুর মতো ছিল না। সে তো সবসময় নারী জাতিকে সম্মান করতে শিখেছিল। আর আজ তুমি নিজে সেই নারী জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। রোহন আর সহ্য করতে না পেরে দুই কানে চেপে রুদ্ধ গলা চিৎকার করে উঠল, ফুল প্লিজ, এত অভিযোগ করিস না। আমার বুকটা ফেটে যাচ্ছে আর সহ্য করতে পারছি না। এখন কেন সহ্য করতে পারবে না তুমি বলো? তুমি এই স্বার্থপর ভালোবাসা এতটাই অন্ধ আর পশুতুল্য হয়ে গিয়েছিলে যে তোমার ভেতরের ন্যূনতম মনুষ্যত্ব আর বিবেকটুকু আজ মরে পচে গেছে। রহন একবার নিজের সমস্ত ধৈর্য ভাত হারিয়ে এক ঝটকায় মৌয়ের দুটো ফর্সা গাল নিজের শক্ত হাত দিয়ে আঁকড়ে ধরে গর্জে উঠল, থামুন ফুল, একদম মুখ বন্ধ কর। আমি শখ করে এই অন্ধকারে জঘন্য জগতে বাড়াইনি। শুধুমাত্র তোর জন্য, তোকে নিজের কাছে পাওয়ার জন্য তীব্র লোভ এই পাপের পথে এসেছিলাম আমি।
তোর বাবা তো আমাকে কথা দিয়েছিল আমি যেই দিন অনেক অনেক টাকার মালিক হব সেই দিন তোকে আমার হাতে তুলে দেবে। কিন্তু তোর বাবা তো দেওয়ার সেই পবিত্র কথা রাখেনি ফুল। তোর বাবা তার নিজের মেয়ের জন্য অন্য এক পুরুষের সাথে বিয়ে দিয়ে আমাকে চিরকালের মতো নিঃস্ব দেউলিয়া বানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। রোহন ভাইয়া থামো প্লিজ। নিজের অপরাধ থাকতে গিয়ে হয়তো আমার আব্বুকে দোষ দেবে না। আব্বু তোমাকে কখনো এমন নোংরা পোষাচিত্র আর নারী পাচারের কাজ করে কোটিপতি হতে বলেনি। চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমি মরে গেলেও তখনও তোমার মতো এক পশু হব না। তুমি ভীষণ খারাপ। তোর বাবা তো আমাকে একটাও বলে দেয়নি যে আমাকে সৎ আর বৈধ পথে কোটি টাকা ইনকাম করতে হবে। তাছাড়াও এতগুলো বছর অন্ধকার জেলে চার দেওয়ালের মাঝে থেকে আমি আর কী বা করতাম যে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে তোকে ছিনিয়ে আনতাম বল ফুল। আমি স্বীকার করছি আমি মহাপাপী, আমি অপরাধী, কিন্তু তুই বিশ্বাস কর আমার হৃদয়ের ভালোবাসাটা একদম খাঁটি। তার মাঝে বিন্দু পরিমাণও কোনো পাপ নেই। তুই প্লিজ একবার আমার হয়ে জানা ফুল। আমার বুকে ফিরে আয়, সারা জীবন ভালোবাসবো তোকে। কথাটা শেষ হওয়ার আগেই মৌ নিজের পুরো শক্তি দিয়ে সজোরে দুটো থাপ্পড় দিল রহনের গালে। রহন এক মুহূর্তের জন্য স্তব্ধ ও স্থির হয়ে তাকিয়ে রইল। মৌ তখন চিৎকার করে উঠল, লজ্জা করে না তোমার এমন নোংরা কথা মুখে আনতে? ঘৃণা করি তোমায় আমি, চরম ঘৃণা করি তোমার মতো একটা পশু কারণে আজ আমি আমার প্রাণের চেয়েও প্রিয় প্রফেসর সাহেব চিরকালের জন্য হারিয়েছি। আর সেই তোমার হাত ধরে আমি তোমার হব? কোনো দিনও না, কোনো দিনও, কোনো জন্মেও না। মরে গেলে কোনো দিন এর মুখ তোমার হবে না না ফুল। তুই কেন বিশ্বাস করছি না যে আমি উজানকে মারিনি? ইভেন কসম খেয়ে বলছি, এইমাত্র এইমাত্র মেয়র সাহেব মুখ থেকে আমি প্রথম জানতে পারলাম যে উজান আর এই পৃথিবীতে নেই। মৌ আর এই মানসিক যন্ত্রণায় সহ্য করতে পারছিল না। তার বুকের ভেতরটা গন্ধ হয়ে যাচ্ছিল। সে হাঁটুকু মুখ বুজে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে একের পর এক ঘৃণা বারণ ছুটতে লাগলো। তুমি চলে যাও এখান থেকে। তোমাকে এক সেকেন্ডের জন্য আমার এই চোখের সামনে দেখতে চাই না আমি। অসহ্য লাগছে তোমাকে আমার, মরে যেতে ইচ্ছে করছে আমার। চলে যাও তুমি। রোহনের চোখে এক তীব্র আফসোস ও আক্ষেপের আগুন জ্বলে উঠল। সে বিষণ্ণ ও ভাঙা গলায় আওড়ালো, তুমি কেন মারলি ফুল? আমি মরবো। আমি মরে গেলে তারপর তোকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেবো। মরে যাও তুমি রোহন ভাইয়া। তুমি মরে গেলে সত্যি সত্যি আমি কাঁদবো না। তুমি অনেক খারাপ। তোমার জন্য আমার প্রফেসর আমার কাছে নেই। তুমি একটা খুনি। ঘৃণা করি তোমাকে আমি। আই হেট ইউ রোহন ভাইয়া। আই রিয়েলি হেট ইউ। কথাগুলো চাবুকের মতো এসে রোহনের বুকে আছড়ে পড়ল। রোহনের বুকের ভেতর খাঁচায় যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। আর হৃৎপিণ্ড অস্বাভাবিক বিদ্যুৎ গতিতে লাফাতে লাগলো। বুকের ভেতরটা এমনভাবে কাঁপতে লাগলো যে পাঁজরের হাড়গুলো সব মরমর করে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। চোখ দুটো জলে ঝাপসা হয়ে এলো তার। সে কাতর ও অসহায় স্বরে কাঁপা ঠোঁটে ফিসফিসে শেষ আকুতি জানালো, আমি মরে গেলেও তোর চোখ দিয়ে এক ফোঁটাও অশ্রু ঝরে না ফুল। মৌ চোখের পানি এক ঝটকায় মুছে নিয়ে এক বিন্দু দয়া না দেখে বরফ শীতল আতঙ্কে জবাব দিল, না, এক ফোঁটাও ঝরবে না। এই তাসফিয়া মৌ চৌধুরী তোমার মতো। আমি মরে গেলেও তোর চোখ দিয়ে এক ফোঁটাও অশ্রু ঝরবে না। মৌ চোখের পানি এক ঝটকায় মুছে এক বিন্দু দয়া দেখিয়ে বরফ শীতল কণ্ঠে জবাব দিল, না, এক ফোঁটাও ঝরবে না। এই তাসফিয়া মৌ চৌধুরী তোমার মতো খুনির জন্য জিন্দেগিতে এক ফোঁটাও অশ্রু ফেলবে না, কোনো দিনও না। ঘৃণা করে তোমাকে আমি। রহনার এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে অপলক ও বিধ্বস্ত দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে ব্যথায় কুঁকড়ে ধীরে ধীরে দুপা পিছিয়ে গেল। নিজের মনের ভেতরে এই লোভের পরিমাণ দেখে আজ নিজের প্রতি এক তীব্র ঘৃণা ও আফসোস জন্মালো তার মনে। যে মেয়েটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা পাওয়ার জন্য সে এই পাপের পথ বেছে নিয়েছিল, আর সেই মেয়েটি তাকে পা থেকে মাথা পর্যন্ত বিষের মতো তীব্র নজরে ঘৃণা করছে। সে তো চেয়েছিল কেবল মেয়েটির একটুখানি পবিত্র ভালোবাসা, একটু মায়া ছোঁয়ার। ভালোবাসা পাওয়ার বা কাউকে আপন করে নেওয়ার রাস্তা যে এত বেশি কাটা বড় আর যন্ত্রময় হতে পারে তা সে ঘুনুক করেও কল্পনাও করতে পারেনি। হঠাৎই পেছন থেকে মেয়র সাহেবের ইশারায় হুড়মুড় করে কয়েকজন বিশালকায় হিংস্র গার্ড এসে আকৃতি চওড়া হলো রোহনের উপর। তারা কেউ বিন্দুমাত্র রাগঠাক না করেই এলোপাথারিভাবে ধমধম মারতে শুরু করলো রোহনকে। কিন্তু আজ অদ্ভুত ব্যাপার হলো, শারীরিক কোনো আঘাতেই রোহনের ভূক্ষোভ নেই। বাইরে এই পোষাচিত্র মারধরের যন্ত্রণা তার বুকের ভেতরে জমে থাকা নিখাত অনুশোচনা আর অপরাধবোধের সমুদ্রের কাছে একদম ফিকে হয়ে গেল। ভেতরে মানসিক দহন আর বুক ফাটা আত্মিক
যন্ত্রণা তাকে শারীরিকভাবে এতটাই মিষ্টি প্রাণ করে তোলে যে এই আঘাতগুলো তার কাছে মোটেও গায়ে লাগছে না। ভাইয়ের এমন পশুর মতো মারা খেতে দেখে মেহের আর নিজেকে স্থির রাখতে পারল না। সে দৌড়ে নিজের ভাইকে ওই নরপশুদের হাত থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। অঝরে চোখে জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে সে কাঠগুলো পা জড়িয়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। আমার ভাইকে মারবেন না, ছেড়ে দিন প্লিজ। আমার ভাই কষ্ট পাচ্ছে, কেন মারছেন এভাবে আমার ভাইকে? কিন্তু পাষাণ লোকগুলো মনের এক ফোঁটাও দয়া বা মায়া নেই। তার মিহিরের আকুল কান্নায় কোনো তোয়াক্কা না করে উল্টো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল এবং টেনে হিঁচড়ে জোরপূর্বক তাকেও ধরে আঁকড়ে রাখলো। অথচ এই দৃশ্যময় সম্পূর্ণ বিপরীত এক মূর্তি ধারণ করে দাঁড়িয়ে রইল। রোহানের প্রতি তার মনে যে পরিমাণ ঘৃণা, ক্ষোভ আর বীর জমেছে তা তাকে এমন এক পাথর ও নিষ্ঠুর মূর্তিতে পরিণত করেছে যে রোহানের এই চরম দুরবস্থা ছটফটানি দেখেও তার চোখের পলক পর্যন্ত পড়ল না। সে বিন্দুমাত্র দয়া না দেখিয়ে বরফ শীতল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। রোহানও অপরাধীর মতো ঝাপসা চোখে মৌয়ের দিকে তাকিয়ে রইল। নিজের ওপর তার এখন তীব্র ঘৃণা হচ্ছে। সে আজ বুঝতে পারছে যে যদি এই কুৎসিত অবৈধ অপরাধে দুনিয়ায় পাপ না বাড়ায়, তবে আজ হয়তো তার এই দুর্দিনে তার ফুল ঠিক তার জন্য ব্যাকুল হয়ে কেঁদে উঠত, তাকে বাঁচানোর জন্য বুক চিরে এগিয়ে আসতো। কিন্তু আজ তার সমস্ত পাপের কারণে মৌ আর একটু এগিয়ে এলো না। সে কেবল পাথরের মূর্তির মতো নির্বাক হয়ে এক কোণে বসে রইল। ঠিক তখনই মেয়র সাহেব ঠান্ডা মাথায় মৌ এবং মেহের বাদে বাকি সমস্ত বন্দি মেয়েগুলোকে লাইন ধরিয়ে অন্য কোনো গোপন রাস্তায় পাচারের উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার হুকুম দিলেন। বাকি মেয়েরা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার সময় মৌ আর মেহের কেবল অসহায় চোখে সেই দৃশ্য তাকিয়ে দেখল। এরপর মেয়র সাহেব ধীরে পায়ে হেঁটে রোহানের সামনে এসে দাঁড়ালেন। রোহান যখন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ার অবস্থা, তখন সেই নির্দয় মানুষের সম্পূর্ণ পোষাচিত্র উল্লাসে নিজের ভারী জুতোয় সেলাইটা সজোরে এসে চেপে বসল রোহানের বুকের ওপর। ভাইয়ের বুকে এমন অমানবিক নির্যাতন ও জুতো পোশাক দেখে মেয়ের বুক চিরে আর্তনাদ কেঁদে উঠল। আল্লাহ, দোহাই লাগে, এমন নিষ্ঠুরতা করবেন না, আমার ভাইকে ছেড়ে দিন। এ কেমন অমানুষের মতো অত্যাচার করছেন আপনি? রোহান ভাইয়া, ওঠো না প্লিজ, তোমার তো কত ক্ষমতা, তুমি এই শয়তানগুলো সাথে ফাইট করো। কেন চুপ করে পড়ে আছো ভাইয়া? ওঠো না প্লিজ রোহান ভাইয়া, আমার দিকে তাকাও। মেহের ভাইয়ের জন্য ছটফট করতে লাগলো, কিন্তু রোহান নিজেও সেই বোনটার দিকেও ফিরে তাকালো বা তাকে রক্ষা করার ন্যূনতম ক্ষমতাটুকু হারিয়ে ফেলল। সে কেবল রক্তাক্ত মুখ ও অপরাধীর মতো ফ্যাল করে তাকিয়ে রইল। সারা জীবন সে কেবল ফুলকে নিজের করে পাওয়ার অন্ধ লোভে নিজের পুরো জীবনটা বরবাদ করে দিল। অথচ বিনিময়ে আজ তার এই ফুল জীবনের শেষ প্রান্তে এসেও এক মুহূর্তের জন্য তার দিকে ফিরে তাকালো না, একটু দয়ার দৃষ্টি ফেলো না। আচমকায় মেয়র সাহেব পুরো শক্তি দিয়ে রোহানের বুকে সজোরে এক লাথি মারল। রোহান তীব্র ব্যথায় আর যন্ত্রণায় কুঁকড়ে উঠল, ধুমধামে মেঝেতে লুটিয়ে পড়ল। কিন্তু এত কিছুর পরও মৌ এক পলকের জন্য তার দিকে ফিরে তাকালো না। সে পাথরের মতো স্থির হয়ে রইল। মেয়র সাহেব পোষাচিত্র আক্রোশে রোহানের যন্ত্রণা কাঁদন বুকের ওপর নিজের পায়ের ওপর ভর বুক চেপে ধরে দাঁতে দাঁত পিষেও গর্জে উঠল। তোকে যেমন অন্ধকার জগতে টেনে এনে অনেক উঁচুতে তুলে ধরেছিলাম, আজ ঠিক ততটাই পাথর পথ ঠেলে না ফেরার দেশে পাঠাবো। তুই আমার সাথে হুঙ্কার তুলে কথা বলিস, আমার চোখে চোখ রেখে ধমক দিস। তোকে আজ এমন মর্মন্তিত ধুকে ধুকে মৃত্যুদয় দেব যে তুই তোর কল্পনাও আনতে পারবি না। মেয়র সাহেবের কড়া নির্দেশে একজন গার্ড ধারালো আর রামদা হাতে নিয়ে ধীরে পায়ে রোহানের দিকে এগিয়ে এলো। সে চকচকে ধারালো অস্ত্রের উপর আলোয় ঝিলঝিল করে মেহের আত্মই শুকিয়ে ঢোক গেল। সে আকুল হয়ে কান্নাকাটি আর প্রাণ ভিক্ষা চেয়েও লোকগুলো মন গলতে পারল না। মেয়র সাহেব নিজের হাতে সেই রামদাও ধারালো ডগাটা রোহানের খালি বুকের ওপর আলতো করে ঠেকালেন। তার ঠোঁটের কোণে তখন ঝুলে আসে এক বিকৃত পোষাচিত্র হাসি। তবে আশ্চর্যের বিষয় হলো, মৃত্যুর এত মুখোমুখি দাঁড়িয়েও রোহান চোখে বিন্দুমাত্র ভয় বা আতঙ্কের ছাপ নেই। তার রক্তবানো ঝাপসা দৃষ্টি এখনও এক কোণে দাঁড়িয়ে থাকা মৌয়ের দিকে সীমাবদ্ধ। জীবনের শেষ মুহূর্তে এসেও মেয়েটার অন্তত একটা বার খুব করে বুকে জড়িয়ে ধরে ইচ্ছে তার। নিজের বুকের ভেতর জমে থাকা ভালোবাসা আর আকুলতা কথা করে উজাড় করে বলতে ইচ্ছে করেছে, কিন্তু নিজের কৃত পাপের বিশাল পাহাড় পেরিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেই আশা পূর্ণ করার কোনো পথ তার নেই। সেই তীব্র এক আবেশে চোখ দুটো বুজে নিল। যখনই মেয়র সাহেব রামদা উঁচিয়ে রোহানের বুকে সজোরে কোপ বসিয়ে দিতে যাবেন, ঠিক তখনই ঝড়ের বেগে কোথা থেকে যেন একজন এসে মেয়র সাহেবের বুকে সজোরে লাথি চাপিয়ে দিলেন। লাথির তীব্র ধাক্কায় মেয়র সাহেব ছিটকে গিয়ে
মাটিতে আছড়ে পড়লেন। রহন আচমকায় চমকে উঠে চোখ মেলেল, আর চোখের সামনে সেই পরিচিত মূর্তি উজানকে অক্ষম অবস্থায় সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে রোহানের ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তি মুচকে হাসি খেলে গেল। রোহান মনে মনে যেন এক বিশাল মুক্তি পেল। সে মারেনি উজানকে। সে মুখে যতবারই উজানকে মারার হুঙ্কার দিল না কেন, পরম বন্ধুর গায়ে হাত তোলার কোনো শক্তি বা ক্ষমতা কখনো রোহানের ছিল না। রোহান আজ এই ভেবে সবচেয়ে বেশি শান্তি পেল যে অন্তত উজান খুশির খুনি অপবাদ দিয়ে মৌকে তাকে চিরকালের জন্য অভিশাপ দেবে না। রোহান যন্ত্রণার মাঝেও উন্মাদের মতো উদ্গীর্ণ কণ্ঠে ফিসফিসে আওড়ালো, উজান তুই ঠিক আছিস ভাই? রোহানের সেই অস্পষ্ট কথাটা যেন এক বাস পকেটের মতো এসে মৌয়ের কানে আছড়ে পড়ল। কথাটা শোনার মাত্রই মৌ ঝড়ের গতিতে মাথা তুলে সামনের দিকে তাকালো, আর চোখের সামনে নিজের প্রফেসর সাহেব উজান চৌধুরীকে দেখে, জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে এক লাহমায় তার চোখ মুখ সমস্ত বিষাদ মুছে গায়ে স্বর্গের আলো ভেসে উঠল। মৌ আর এক সেকেন্ডও কালক্ষেপ করলো না। কোনো কিছু না ভেবে ঝড়ের বেগে দৌড় দিয়ে উজানের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পরম মুগ্ধ আকুল সুরে ডেকে উঠল, আমার প্রফেসর সাহেব। উজান পরম মমতা ও গম্ভীর ভালোবাসা মৌয়ের নিজের বুকে টেনে নিয়ে নিবিড় খাঁজে আশ্রয় দিল। ঠিক তখনই কড়া সিকিউরিটি আর আধুনিক সশস্ত্র এক ধাপ পুলিশ বাহিনী পুরো ঘর কড়ান করে ঘিরে ফেলল। মুহূর্তে তারা পাচারকারী দলের সকল গার্ডদের হাত উঁচিয়ে হ্যান্ডকাপ করতে বাধ্য করলো এবং চতুর্দিক থেকে ঘিরে ফেলল। পুরো দৃশ্য দেখে মেয়র সাহেব বাক্রুদ্ধ চরম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজের লোক পাঠিয়ে যাকে অ্যাকাউন্টে মেরে ফেলার কনফার্ম খবর পেয়েছিল, সেই সিআইডি সুপ্রিম লিডার উজান চৌধুরী আজ জীবিত তার সামনে দাঁড়িয়ে। চোখের সামনে যে নিজের চরম পরাজয় ও ধ্বংস স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। এদিকে মৌ উজানকে শক্ত করে আঁকড়ে ধরে অঝরে ধারায় ডুকরে কেঁদে উঠল, এতদিন ধরে প্রফেসর সাহেব, কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? আপনি জানেন না আপনার জন্য কতটা যন্ত্রণা হচ্ছিল আমার। আমার বুকের ভেতরটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি মরে যাব। পিচ্ছি উজান এক প্রকার হাহাকারে চিৎকার করে উঠল। মৌ তার ছলছল চোখে জল ভরা দৃষ্টি নিয়ে বরের দিকে তাকিয়ে রইল। উজান মুহূর্তে তাকে নিজের বুকের সাথে আরও গম্ভীরভাবে জড়িয়ে ধরে। তার কাপড় গলার পুরো মুখমণ্ডল জুড়ে অজস্র চুমো বৃষ্টিতে ভরিয়ে দিল। আমাকে ফেলে মরে যাওয়ার কথা আর কোনোদিনও এই মুখে ভুলেও উচ্চারণ করবে না। তুমি হলে আমার বিড়ালের বাচ্চা, আর আমি আমার এই ছোট্ট বিড়ালের বাচ্চাকে একা 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 কীভাবে বাঁচবো? তুমিহীন এই উজান চৌধুরী যে সত্যি সত্যি অচল আর অপূর্ণ। মৌ চোখের পানি মুছে উজানের বুকে মাথা গুঁজে অনুযোগের সুরে বলল, তাহলে আপনি কেন আমাকে এভাবে একা ফেলে চলে গিয়েছিলেন বলুন? তখন কি আমার একটুও কষ্ট হচ্ছিল না? আপনি তো খুব ভালো করে জানেন আপনার গায়ে সামান্য আঁচ লাগলেও আমি সেটা সহ্য করতে পারি না। পিচি প্লিজ রিল্যাক্স হও, কিছু হয়নি তো, একটু দাঁড়াও এখানে। কিন্তু মৌ উজানের কোনো বারণই শুনল না। সে বোঝ চোখ দুটি বড় বড় করে উজানের শরীরটার দিকে খুব ভালোভাবে নজর দিল। নজর পড়তে তার বুকে ধক করে উঠল। উজানের সারা শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন। পরনের সাদা শার্টটা বেশ কয়েক জায়গায় ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে, যেখানে লেগে আছে শুকিয়ে যাওয়া লালচে রক্তের দাগ। হাতে এক জায়গার চামড়া উঠে গিয়ে রক্ত জমার বেড়ে কুৎসিত নীল বর্ণ ধারণ করে আছে। মৌ থরথর করে কাঁপা হাত বাড়িয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে সেই নীল যাওয়া জায়গায় আলতো করে আঙুল বুলাতে গেল। ব্যথায় অজান্তে কুকড়ে গিয়ে উঠল। মৌ মারাত্মক ভয় পেয়ে গেল। সে কাঁপা ও রুক্ষ কণ্ঠে বলে উঠল, প্রফেসর সাহেব, আপনার গায়ে এত আঘাতের চিহ্ন এলো কীভাবে? আপনাকে কি ওই শয়তানগুলো খুব মেরেছে? উজান পরম মমতায় মেয়ের চোখের কোণে জলটুকু মুছে দিয়ে নরম সুরে তুলে ফিসফিসিয়ে বলল, এসব কিচ্ছু না পিচ্ছি, প্লিজ অহেতুক প্যানিক করো না জান। একদম ভয় পেও না, সব ঠিক আছে। মিথ্যে কেন বলছেন আমার কাছে? সত্যি করে বলেন, কিভাবে এত আঘাত পেয়েছেন? ওই জঘন্য কুত্তাগুলো আপনাকে খুব মেরেছে? উজান এক চিলেতে শীতল স্নিগ্ধ দৃষ্টিতে মৌয়ের দিকে চেয়ে রইল। সে খুব ভালো করেই বুঝতে পারছে এই মুহূর্তে তার অবুঝ বউটার মনের ভেতরে কী পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে। সে ধীর স্থির গলায় বলতে শুরু করলো, অনেক মেরেছে আমাকে। সকলে নিউজ পেয়েছিল যে রোহান আজ কাকে যে অ্যাটাক করে মেরে ফেলেছে। তো আমি চাইছি যে রোহানের ভুল পদক্ষেপে কোনো নিরাপদ মানুষের মৃত্যু হোক। সেই জন্য কাউকে না জানিয়ে একা একা স্পটে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি সব কিছু একটা পরিকল্পিত ট্র্যাক। রোহান নয়, বরং মেয়র সাহেবের পোষা কিছু গুন্ডা আমাকে মার্ডার করার মিশন নিয়ে এসেছে। উজান একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আবারও বলতে লাগলো, ওরা অসংখ্য
সংখ্যায় অনেক বেশি ছিল পিচ্চি। আমাকে ওরা টেনে হিঁচড়ে একদম নির্জন এক জায়গায় নিয়ে যায়, শহরের কোলাহল থেকে বহু দূরে, প্রায় গ্রাম একটা পরিবেশ। সেখানে নিয়ে আমাকে পশুর মতো মারধর করে। এক পর্যায়ে আমি যন্ত্রণায় সজ্ঞানহীন হয়ে পড়ি। ওরা ভেবে নেয় যে উজান চৌধুরী মারা গেছে, তাই অপরাধের প্রমাণ মুছে ফেলতে আমাকে রেড লাইনের পাতের উপর ছুঁড়ে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। তবে কপাল ভালো বলতে হবে, ঠিক ওই সময় কিছু কৃষক জমিতে কাজ করতে যাচ্ছিল। আমাকে ওভাবে মুড়মুড় আর রক্তাক্ত অবস্থায় দেখে তারা দয়া করে সেখান থেকে উদ্ধার করেন। গ্রামের এই স্থানীয় ডক্টরের মাধ্যমে আমাকে ফার্স্ট এইড আর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘণ্টাখানেক পর যখন আমার পুরোপুরি জ্ঞান ফিরে, তখন নিউজে আর সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর খবর দেখতে পেলাম। আমি জানতাম আমার মৃত্যুর এই ভুয়া খবরটা শুনে আমার ছোট্ট বিড়ালের বাচ্চা অঝরে কাটবে, তার দম বন্ধ হয়ে আসবে। কিন্তু আমার কাছে তখন সত্যি কোনো উপায় ছিল না পিচ্চি। পুরো অপরাধের চক্র আর মূল লিডারকে হাতে নাতে ধরতে হলে আমাকে নিজের মৃত্যুর নাটক কিছু সময়ের জন্য ধরে রাখতে হতো। তারপর আমি কোনো ক্রমশ তন্ময়ের সাথে কানেক্ট করি, কিন্তু এর মাঝে ডাবল শক পেলাম। নিউজ এলো যে তোমাকে আর মেহের কেউ বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে। যদিও খবরটা পেয়ে আমি একটু প্যানিক হইনি, কারণ আমার একটা বিশ্বাস ছিল যেখানে রোহন আছে সেখানে হাজারটা বিপদের মধ্যেও অন্তত আমার পিচ্চির গায়ে কেউ একটা আঁচও কাটতে পারবে না। শুধু একটা ডাউট ছিল, রোহন সত্যি জানে কিনা যে তোমাদের কোথায় রাখা হয়েছে। তবে তোমার গলা সেই লকেটের সাথে যে আমি ডাবল সিকিউরিটি জিপিএ ট্র্যাক কানেক্ট করে রেখেছিলাম, সেটাই আমাকে সরাসরি ট্রেস করে এই আস্তানায় পৌঁছে দিয়েছিল। উজান এক নিঃশব্দে পুরো সত্যটাকে বলে থামলো। মৌ এতক্ষণ সম্পূর্ণ নিচু হয়ে কথা শুনে গুনছিল, কিন্তু উজান কথা শেষ মাত্রই মৌয়ের চোখের ভেতরে জমা বাঁধা শোক মুহূর্তের মধ্যে এক ধ্বংসীয় আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো। সে আচমকাই উজানকে ছেড়ে দিয়ে ঝড়ের গতিতে সোজা হাঁটু গেজে বসে থাকা মেয়র সাহেবের দিকে। কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে মৌ মুহূর্তের মধ্যে নিজের পা থেকে শক্ত করে জুতো খুলে নিল। তারপর ঠাস ঠাস করে একের পর এক নির্ঘাত আঘাত বাতাসে শুরু করলো মেয়র সাহেবের গালে ও মুখে। নিজের চোখের সামনে এই মেয়েটার এমন মারাত্মক হিংস্র ও চণ্ডী রূপ দেখে মেয়র সাহেব সম্পূর্ণ স্তব্ধ ও ভয়ে বরফ হয়ে গেল। রুমের বাকি সবাই আতঙ্কে শিউরে উঠল। মৌ জুতো দিয়ে এলোপাথিও পেটাতে গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোদের লজ্জা করে না মানুষ খুন করতে? এতগুলো নিষ্পাপ মেয়ের জীবনে এক লাহমায় তছনছ করে দিলি, নিজের স্ত্রী নিজ হাতে খুন করলি, আর শেষেমেশে আমার প্রফেসর সাহেবের গায়ে হাত তোলার দুঃসাহস দেখালি। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কথা শেষ না হতেই মৌ চোখের পলকে পাশে থাকা একখানা ভারী লোহার রড তুলে নিয়ে মেয়র সাহেবের মাথায় আঘাত করার জন্য। মৌ এমন তাজ্জব রূপ দেখে রুমের উপস্থিত সবাই রক্তহীন হয়ে এলো। উজান এক মুহূর্তেও দেরি না করে ঝড়ের গতিতে এগিয়ে এসে পিছন থেকে মৌয়ের দুই হাত শক্ত করে আগলে ধরল। শান্ত স্বভাবে মেয়েটার ভেতরে আজ প্রতিশোধের এমন দানাবার ঝরছে যে উজান একা তার গায়ের শক্তির সাথে সহজে পেরে উঠছে না। উজান অস্থির হয়ে মৌয়ের হাত দুটো চেপে ধরে আকুল স্বরে বোঝাতে লাগলো, পিচ্চি এমন করো না, শান্ত হও। পিচ্চি থামো যান, ছাড়ুন আমায় আপনি, ছাড়ুন আমাকে। ওই জানোয়ারের এত বড় সাহস কিভাবে হলো যে আপনার গায়ে হাত তোলে, আপনাকে মেরে ফেলা চক্রান্ত করে? শুধু এই নরপশুর জন্য আমার মামনি কত যন্ত্রণায় ছটফট করলো। ওকে আমি আজ নিজে হাতে মেরেই ফেলবো, কিছুতেই ছাড়বো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিচ্চি। আইন কখনো নিজের হাতে তুলে নিও না, ওর জন্য আদালতে কঠিন শাস্তি যথেষ্ট। ছেড়ে দাও তুমি ওসব, কিছুতেই ছাড়বো না আমি। এর মাথায় আজ আমি এই রড দিয়ে পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়বো। উজান পাহাড়ের মতো সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে মৌ কোনোভাবে মেয়র সাহেবের ঘেঁচতে পারছিল না। রাগে ক্ষোভ আর মেয়র হারিয়ে মৌ শেষেমেশে নিজের হাতে সেই ভারী রডটা সজোরে ছুঁড়ে মারল মেয়র সাহেবের দিকে। ভারী রডটা সোজা গিয়ে বিকট শব্দে মেয়র সাহেবের কপালে এক পাশে আসতে পড়ল। সাথে সাথে চামড়া কেটে গল গল করে লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার মুখের বেয়ে। উজান এরপর পরম ভালোবাসা বুকে টেনে নিয়ে অনেক ঝুঁকিয়ে বুঝিয়ে মৌয়ের খানিকটা শান্ত করলো। এরপর উজান মৌকে এক হাতে নিজের বুকে খাজে পেঁচিয়ে রাখলো, আর অন্য হাতটা বাড়িয়ে দিল মাটিতে লুটিয়ে থাকা রক্তাক্ত রোহানের দিকে। রোহান হাঁসফাঁস করে এক নজর উজানের দিকে তাকালো, ভারী ও বিষণ্ণ এক দীর্ঘশ্বাস ফেললো। সে পরম বিশ্বাসের সাথে উজানের সেই শক্ত হাতটা আঁকড়ে ধরে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রুমের ভেতর
পরপর দুটি গুলির বিকট শব্দে প্রতিদ্বন্দ্বিত হয়ে উঠল। একটি গুলি রোহানের মাথার একপাশে চামড়ার ঘেঁষে চলে গেল এবং দ্বিতীয় গুলিটা সজোরে এসে বিদ্ধ হলো তার বাম হাতের মাংসের পাশে। তাকাতে দেখা গেল রক্তাক্ত মুখে পড়ে থাকা মেয়র সাহেবের নিচের গড়াগড়ি দিতে দিতেই কোমর থেকে রিভলভার বের করে গুলি দুটো চালিয়েছে। উজান এক লহমায় মৌকে নিজের শরীরের পেছনে আড়াল করে দিল এবং দ্রুত মেয়র সাহেবের দিকে এগোতে চাইল, কিন্তু উজানের আগেই রোহান যে এক কালবৈশাখী ঝড়ের গতিতে মেঝেতে পড়ে থাকা সেই ধারালো রামদাওখানা কুড়িয়ে নিয়ে ধেয়ে গেল। হাতে গুলিতে তীব্র যন্ত্রণা হওয়ায় সত্ত্বেও সেই দিকে রোহানের বিন্দুমাত্র নজর নেই। তার পুরো মনোযোগ এখন ওই পাষাণ মেয়র সাহেবের দিকে। পরম হিংস্রতায় সে রামদা উঁচিয়ে এক লাফে গিয়ে মেয়র সাহেবের বুকের ওপর চেপে বসল। উজান রোহানের এই মারাত্মক হিংস্রতার রূপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, রোহান, খবরদার কিছু করিস না তুই, আইন ওকে উপযুক্ত শাস্তি দেবে, ছেড়ে দে ওকে। রোহান ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে উজানের দিকে তাকালো। তার রক্তাক্ত ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত পোষাচিত্র তাচ্ছিল্যের হাসি। সে হাসতে হাসতে বলল, হো ভাই, এই দেশের আইন কখনো এই রক্তচোর শয়তানদের আসল শাস্তি দিতে পারে না। তাছাড়া ওকে আমি কোনো অবস্থাতে জ্যান্ত বেঁচে থাকতে দেবই না। আমার ফুলের দিকে বিষাক্ত নজর দিয়েছিল এই শুয়োরের বাচ্চা, আর আমি ওকে ছেড়ে দেব, তাও আবার পরম সুখে বেঁচে থাকার জন্য। আবার আমাকেও পেছন থেকে গুলি চালিয়ে মারতে চায়। সো সুইট। রোহান রামদা হাতে নিয়ে কাঁপা কাঁপা পায়ে ভর দিয়ে উঠল দাঁড়ালো। রুমে পুলিশ সদ্য, আর সবাই ভাবলো রোহান হয়তো অনুশোচনায় সরে আসবে। সে সত্যি সত্যি দু পা পিছিয়ে খানিকটা সরে এলো, কিন্তু হুট করে সমগ্র রুম কাঁপিয়ে এক বজ্রকণ্ঠে গর্জে উঠল সে, রোহান তালুকদার মরতে নয় মারতে ভালোবাসে, তার যে রক্ত ভীষণ পছন্দ। আই লাভ ব্লাড। কথাটা শেষ হতে না হতেই রোহান নিজের সমস্ত জোর দিয়ে রামদা ধারালো ফলাটা সজোরে বসিয়ে দিল মেয়র সাহেবের বুকে, ঠিক মাঝখানে। একবার, দুবার, তিনবার, পরপর কয়েকবার কোপ বসানোর পর উন্মাদের মতো এক কোপ লোকটা গলা থেকে মাথাটা কেটে এক লহমায় আলাদা করে দিল সে, কুপিয়ে ছিন্ন ভিন্ন করে দিল শরীরের প্রতিটি রক্ত। তীরের মতো স্প্রে করে ছুটে আসা তাজা রক্ত ভিজে একাকার হয়ে গেল রোহানের পুরো মুখ আর জামা কাপড়। তার ঠোঁটে তখন এক অদ্ভুত তৃপ্তি পোষাচিত্র হাসি। মনে হচ্ছে সে যেন পুরো যে বিশ্ব জয় করে ফেলেছে। সে গলাটা লহময় দিয়ে ঝুঁকে এসে উন্মাদের মতো অট্টহাসিতে ফেটে পড়ল। কিরে জানোয়ারের বাচ্চা, মারবি না আমাকে? ওঠ, মার আমাকে, আয়, এসে মার এখন, কি ওপর থেকে আয়। আমার কোনো উত্তর এলো না। গলা কাটা মুরগির মতো কয়েকবার ছটফট করে চিরকালের জন্য নিস্তেজ হয়ে গেল নরপশুষ মেয়র সাহেবের দেহ। রোহানের এই রুদ্ধশ্বাস ও ভয়ানক রূপ দেখে পুলিশ অফিসারও আর এক পা এগিয়ে আসার সাহস পেল না। রোহান সেই সাইকোপ্যাথের মতো মানসিক ভারসাম্য হারিয়ে সম্পূর্ণ উন্মাদ হয়ে গেল। তার রুমে পরিবেশে স্তব্ধ বোঝা যাচ্ছিল। আতঙ্কে শিউরে উঠে ভয়ে একদম গুটিয়ে গেল। সে উজানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের মুখ উজানের বুকের মাঝে লুটিয়ে ফেলল। এক কোণে দাঁড়িয়ে থাকা মেয়েরও আতঙ্কে পুরো চুপসে রইল। ঠিক তখনই দরজায় দোরগার তোলপাতা তুলে হুড়মুড় মেয়েরকে পরম ভালোবাসে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে দিল। এতক্ষণ যে ইফাতের তপ্ত আশ্বাস্ত বুকটা একটুখানি শান্ত ও শীতল হলো, সে থরথর করে কাঁপা হাতে পরম যত্নে মেয়ের ফর্সা গাল দুটো আঁকড়ে ধরে ব্যাকুল কণ্ঠে আওড়ালো, ফুলকণা, ঠিক আছে তুমি? খুব কষ্ট হচ্ছে তোমার? ওরা কি তোমার সাথে কোনো বাজে আচরণ করেছে? বলো না লক্ষ্মীটি। ওভাবে বোবার মতো চুপ করে আছো কেন? মেয়ের কম্বিত আঙুল দিয়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভাই রোহানের দিকে ইশারা করলো। ইফাত চোখ তুলে রোহানের দিকে তাকাতে নিজের ভেতরেও একটা ঝাঁকুনি খেলো। রোহানের পুরো শরীর রক্তে লুটপুট করেছে, মাথার এক পাশ থেকে রক্ত গাল বয়ে পড়েছে। রোহান এক হাতে রক্তাক্ত রামদা এবং অন্য হাতে কালো রিভলভারটা ঝুলিয়ে ধীরে তোলে অসামান্য পায়ে এগোতে লাগলো উজানের দিকে, কিন্তু তার বিষয়ময় দৃষ্টি লুটিয়ে থাকা মৌয়ের দিকে। সে করুণ, অসহায় ও আতঙ্কের স্বরে ফুঁপিয়ে বলে উঠল, ফুল, আমার হবি তুই। ট্রাস্ট মি, তুই যদি একবার শুধু আমার হয়ে যাস, আমি এই মুহূর্ত থেকে একদম ভালো হয়ে যাব। প্রমিস করছি সোজা পুলিশের কাছে গিয়ে স্যালেন্ডার করব। তুই শুধু একটা বার হা বল না ফুল। উজানের বুকের ভেতর থেকে এক ঝটকায় মাথা তুলে তাকে পরপর দুটো থাপ্পড় বসিয়ে চরম ঘৃণায় বিকৃত মুখ নিয়ে চিৎকার করে উঠল, তোমার একটু লজ্জা করছে না এখনও এমন নোংরা কথা মুখে আনতে? সত্যি একটাবার লজ্জা করে না তোমার? এত নোংরা আর নিকৃষ্ট কেন তুমি? এই মাথার খুলিতে একদম সোজাসুজিভাবে ঢুকিয়ে নাও। আমি কে বলি আমার এই প্রফেসর সাহেব উজান চৌধুরী ছিলাম, আছি আর চিরকাল তারই থাকবো।
তাছাড়াও তুমি আর যাই হও, আমার কাছে একটা খুনি ছাড়া কিচ্ছু নও। বুঝতে পেরেছো? আচমকাই রোহান উজানের কপালে বরাবর রিভলভার। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।